বর্ষাকালটা তবে পড়েই গেল কলকাতায়। তবে এই বৃষ্টি ভেজা দিনের আমেজ বাড়িতে বসে ঠিক জমে না। এই সমস্ত দিনগুলো যখন আবার হয় ছুটির, তবে তো কোনো কথাই নেই। এই বৃষ্টির দিনেই তো তারানাথের কথা সবথেকে বেশি মনে পড়ে। সারা সপ্তাহ যখন অফিসের গাদাগুচ্ছের কাজ করে ক্লান্ত হই, তারানাথের গল্পগুলো যেন তখন ওষুধের কাজ করে। মানুষটা কখন যে আমার কাছে এত প্রিয় হয়ে উঠেছেন তা বুঝতে পারলাম না। আর কিশোরী যতই গল্পগুলোকে নিয়ে একটু হাসি মজা করুক না কেন, সে কিন্তু মন দিয়ে বেশ ভালোবাসে। আর হবে নাই বা কেন? তারানাথ বয়সে আমাদের দিয়ে বড় হলেও তার স্বভাব ব্যবহার এত ভালো আর সুন্দর যে তাকে আমাদের বন্ধু বললে ভুল হবে না। এই কয় বছরে বেশ মায়া পড়ে গেছে মানুষটার ওপর। আমি এত কিছু সাত পাঁচ ভাবতে ভাবতে বসে রয়েছি, এমন সময় গিন্নি এসে বলল, কি গো, বেরোবে নাকি? সত্যি অর্ধাঙ্গিনী বটে, ভাবার আগে ঠিক বুঝে যায়। আমি মিচকে এসে বললাম, তা ভাবছি একটু বেরিয়ে আসি তারানাথের ওদিক দিয়ে, সপ্তাহে একটাই তো দিন পাই। রোসো, খালি পেটে যাবে না, ভাত আছে, খেয়ে বেরো। যেমন বলা তেমন কাজ। গিন্নি দেখলাম দুপুরের আহার সাজিয়ে বসে রয়েছে। রবিবার দুপুরটা পাঁঠার মাংস ছাড়া ঠিক জমে না। আহা, কি দারুণ রান্নাটাই না করেছে গিন্নি। আমি খেতে খেতে বললাম, এরকম সুন্দর রান্না খাওয়ার ভাগ্য কতজনের হয় বলো তো গিন্নি? সাথে আবার গিন্নি যদি এত সুন্দর হয়। গিন্নি দেখলাম মজাটা ধরতে পেরেছে। সেও হাসি মুখে বলে উঠল, থাক, ঠিক আছে, অত তেল দিতে হবে না, ভালোবাসা যেন উতলে পড়ছে। তবে হ্যাঁ, রাতের মধ্যে কিন্তু বাড়ি ফিরো, বাইরে তো বৃষ্টি চলতেই আছে। আমি খাওয়া শেষ করে পাজামাটা চড়িয়ে নিলাম, হাতে ছাতা হাতে চললাম তারানাথের বাড়ির দিকে। উদ্দেশ্য মঠ লেনের সেই চেনা পরিচিত বাড়ি। আর আমি জানি যতই বৃষ্টি হোক, রবিবার মানে কিশোরীও ঠিক নিশ্চিত বেরিয়ে পড়েছে। কারণ ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার আমাদের এই সময়টা সবসময় ঠিক করাই থাকে। আর কিশোরী মজলিসে মানুষ আর আমার পরম বন্ধু, তাই তাকে আমার ভালো মতোই চেনা। আমি ঝিরিঝিরি বৃষ্টিতে সামনের পথে হাঁটতে হাঁটতে দেখছি কি সুন্দরী না বর্ষার দিনগুলো। শহর কলকাতার বড় বড় ইমারতগুলোর দামি আর জৌলুস রং আজ ফিকে বর্ষার এই সমস্ত বৃষ্টি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। আকাশ অন্ধকার হওয়ায় কে যেন রাস্তার পাশে বাতিগুলো যেন আগে দিয়েই জ্বালিয়ে দিয়েছে। আকাশে সবসময় যেন চলছে অজস্র কলরব, কালো মেঘ রাশির মেলা। মেঘেরা আজ যেন তার সমস্ত কান্না উজাড় করে বড় বিষাদে চোখের জল ফেলেই চলেছে। মাঝে মাঝে যেন এই কবি মন আকাশটাকে ডেকে জানতে ইচ্ছে করে, সে তো কাঁদছে কেন, তার কিসের এত দুঃখ। আবার ভাবি, এই আকাশ বিরূপ না হলে যে গল্পের আসর জমবে না। এত কিছু ভাবতে ভাবতে দেখি হরিদার দোকানের সামনে এসে পড়েছি। কিন্তু এই কি, কিশোরী দেখি আগে ভাগেই এসে বসে পড়েছে দোকানে। সে তখন একটা চায়ের কাপে মুখ দিয়ে চা খাচ্ছে। আমায় দেখেই বলে উঠল, আরে ভায়া, বড্ড দেরি করে ফেললে তো আজ। সে একটু হয়েছে, তোমার তো আর গিন্নি নেই, বিয়েটা করেই নাও, তাহলে বুঝবে কত ধানে কত চাল। বুঝতে পেরেছি, বউটান বাড়ি থেকে বের করে দিয়েছে। বেশ বুঝতে পারছি। সে আর কি বলবো ভায়া, ওসব ছাড়ো, তেলে ভাজা ছাড়তে বলো। গরম গরম চপ আর চারির হাতের মুড়ি মাখা না হলে আজকে কিন্তু ঠিক জমবে না। তুমি এই দিকেরগুলো নিয়ে আসো দেখি, আমি সামনের দোকান দিয়ে পাসিং শোয়ের প্যাকেটটা বরং নিয়ে নিই। তারানাথ এই একটা সিগারেট খুব পছন্দ করে, আর আমাদেরও তারানাথকে এটা উপহার দিতে বেশ ভালো লাগে। সে তার ভান্ডার আর অভিজ্ঞতা দিয়ে যে গল্পগুলো আমাদের বলে, তার কাছে এই উপহার তো নস্যি মাত্র। তবে তার জন্য আমাদের ভালোবাসাটাই আসল। আমি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এর মধ্যে কিশোরীও তেলে ভাজার প্যাকেটটা নিয়ে হাজির। চললাম আমরা সেই চেনা ছোট গলিটার দিকে। বাড়ির সামনে এসে বুঝলাম উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো যেন বর্ষার জল পেয়ে আরও পুরনো লাগছে। এবার আমাদের চোখে পড়ল চেনা সেই সাইনবোর্ডটা, তাতে লেখা প্রায় উঠেই গেছে। ভাবতে অবাক লাগে, এই বাড়ির গেটের সামনে নাকি কত জমিদার মহাজন ব্যবসাদারদের লাইন লেগে থাকত। কিন্তু সময় বদলাতে আর কতদিন,
এইসব ভেবে মনটা কেমন যেন খারাপ হয়ে ওঠে। আমি জানি তারানাথের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়, তবুও সে এত কষ্টের মধ্যেও বেশ খুশি। তার কারণ হয়তো সে জীবনে এত অভিজ্ঞতা অর্জন করেছে, অর্থচিন্তা তাকে আর ছুঁতে পারবে না। বড় বড় সাধক মানুষ তো এমনই হয়। এই সমস্ত কারণে তারানাথের উপরে ভালোবাসা আরও বেড়ে যায়। এবার আমরা এগিয়ে গেলাম চেনা পরিচিত সেই দরজার দিকে। সামনের দরজায় হাতল দিয়ে কড়া নাড়লাম। কিছুক্ষণের মধ্যেই দৌড় খুলে সামনে বেরিয়ে এলো তারানাথের মেয়ে চারি। আমাদের দেখেই সে বলল, আরে কাকা বাবু যে, তা অনেকদিন পর এই পথে। আসুন আসুন, ভেতরে আসুন, একদম ভিজে গেছেন তো। আপনারা ছাতা রেখে হাত পা ধুয়ে ফেলুন দেখি, আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি। আমি বললাম, আরে এত ব্যস্ত হতে হবে না চারিমা, তুমি বরং এটা ধরো। বলে আমি চারির হাতে চালান করলাম তেলে ভাজার প্যাকেটটা। চারিও এবার বলল, ঠিক আছে কাকা বাবু, আপনারা বসুন, আমি সব তৈরি করে নিয়ে আসছি। আমি আর কিশোরী হাত পা ধুয়ে আসতেই দেখি চারি হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে। সত্যি কি ভালোই না মেয়েটা। তারানাথের স্ত্রী মারা যাওয়ার পর একা হাতে পুরো সংসারের ভার নিজের হাতে নিয়ে নিয়েছে এই ছোট্ট মেয়েটি। সেই ছোট্ট চারি আজ কত বড় হয়েছে। আগে আসলেই তো আমাদের কাছে লেচের জন্য বায়না করত। কিশোরী বলল, চারিমা, আজ আদা দিয়ে লিকার চা করো। শীতে ভিজে বেশ ঠান্ডা লাগছে। পুরোপুরি ঠান্ডা লেগে যাওয়ার আগে আদা চা দারুণ কাজে দেবে। আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, আমি সব নিয়ে আসছি। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করলাম তারানাথের ঘরে। ঢুকতেই চোখে পড়ল তারানাথ তার জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর বর্ষার অঝোর ধারা দেখছে। কিন্তু আমাদের পায়ের শব্দ শুনে তারানাথ চোখ ফেরালো। আমরা তো অবাক, দেখলাম তারানাথের চোখে জল। সে হাত দিয়ে তার চোখ মুছল। বুঝলাম অতীতের স্মৃতি ঘেটে হয়তো সে এমন কিছু বার করেছে যা বিশাল কষ্টদায়ক। কিশোরী অন্যান্য দিনে ঢুকেই একটু ঠাট্টা তামাশা করে, আজ দেখলাম সেও চুপ। তারানাথ বোধহয় আমাদের নিস্তব্ধতা অনুভব করেই বলল, আরে তোমরা আজ এই পথে? পথ ভুলে নাকি? কতদিন তো ঠাকুর মশাইয়ের কথা আর মনেই পড়ে না। বৃষ্টি ছাড়া আপনার গল্প আর জমে কই, তাই তো বর্ষাকে সাথে করেই নিয়ে এলাম। আমিও কিশোরী আমাদের আসনে বসলাম আর তারানাথের দিকে এগিয়ে দিলাম তার অতি প্রিয় পাসেংশোয়ের প্যাকেট। সে বলল, আরে এসবের আর কি দরকার ছিল বলো তো? আরে গুরু দক্ষিণা বুঝলেন ঠাকুর মশাই, নিন এবার আপনার গল্পের ঝুলি থেকে একটা দারুণ গল্প বের করে আনুন তো। বৃষ্টিতে যদি গ্রামের বর্ষার গল্প হয় তবে মন্দ হবে না। তার অভিজ্ঞতার কাহিনীকে যে কিশোরী গল্প বলল, অন্যান্য দিন হলে ছোটখাটো বাগবিতণ্ডা লেগেই যেত, কিন্তু আজ যেন তারানাথ সেই ব্যাপারে কিছু ভ্রুক্ষেপই করলেন না। আমিও বললাম, হ্যাঁ কিশোরী, তুমি ঠিক কথাই বলেছ, বর্ষার দিনে এমন গল্প জমবে কিন্তু ভালোই। এরই মধ্যে দেখি চারি হাজির। আমাদের আনা সেই 3 রকম তেলে ভাজা আর আমি তেল দিয়ে চপচপে করে মাখা মুড়ি। আহা, মনটা যেন খুশি হয়ে উঠল। চারি বলল, চা বসিয়েছি, এই হলেই দিয়ে যাব। আর আমার আজ সব কাজ শেষ, তাই আজ আমিও তোমাদের সঙ্গে গল্প শুনবো কাকা বাবুরা। তারানাথ একটু হাসলো মেয়ের কাণ্ড কারখানা দেখে। আমি বললাম, তা আসো চারিমা। তারানাথ দেখলাম তার হাতে একটা সিগারেট তুলে নিয়ে ধরিয়ে একটা টান দিল। বুঝলাম ভেতরে ভেতরে তিনি গল্পটা ঠিক সাজিয়ে নিচ্ছে। কিশোরী দেখলাম একটা বেগুনিতে কামড় দিয়ে বলল, এই বর্ষাকালে মাছ ধরার মজাই আলাদা। এরই মধ্যে চারি এসে গরম গরম চা এনে রাখলো আমাদের জন্য, আর চারিও পাশে এসে বসলো গল্প শোনার আশায়। তারানাথ এবার মুখ খুললেন, তোমরা তো এই শহরের বর্ষা দেখো আর ছিটে ফোঁটা বৃষ্টি দেখে আনন্দ পাও। বর্ষা আমি দেখেছি আমাদের গ্রামে 3-4 দিন ধরে প্রকৃতির অঝোর ধারায় না থামা বৃষ্টি, চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। প্রত্যেক গাছ যেন বর্ষার জল পেয়ে নতুন জীবন পেয়েছে। আকাশ সব সময় কালো, মেঘ যেন শেষ হবার নাম নেই।
আর গ্রামের মিঠো পথে তখন শুধু কাদা, চলার মতো অবস্থা নেই। চারিদিকে ধান খেতে 1 হাঁটু সমান জল। সেই জল পেরিয়ে কচি কাচার দল জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার উদ্দেশ্যে। চারিদিকে কেমন বর্ষার মিষ্টি গন্ধ, সে গন্ধ বলে বোঝাতে পারবো না। সব সময় চলেছে ব্যাঙের কোলাহল, কত রকমের ঝিঝির ডাক। মাঝে মাঝে আমার মনে হতো বর্ষার সময় গ্রামের যে রূপ আমি দেখেছি, এখনকার আধুনিক শহরের বর্ষা তার কাছে উপহাস মাত্র। কিন্তু এখন তো আর এই শরীর নিয়ে গ্রামের বাড়ি যাওয়া সম্ভব নয়। আর গ্রামের আর আছে কি? সবই তো আধুনিক ছাঁচে তৈরির জন্য নিজেদের বিলিয়ে দিয়েছে। তোমরা তো জানো আমি মাছ ধরতে কতটা ভালোবাসি আর কতটা পটু ছিলাম, তার গল্প বহুবার বলেছি। আমার গ্রামের সমস্ত পুকুর ছিল আমার নখদর্পণে। বর্ষাতে এই নেশা আরও মাথা চাড়া দিয়ে উঠত। আর মাছ ধরার মধ্যে দরকার অনেক মনোযোগ। বড়শি দিয়ে মাছ ধরার যে আনন্দ, তা অন্যান্য জলে নেই। শান্ত শিষ্ট এক জায়গা বেছে বসে থাকা, সঠিক সময় সেই চার মাছ গিললে তখন তাকে নিপুণ হাতে তুলে আনতে হয়। একটু এদিক ওদিক হলে মাছ চার খেয়ে পালাবে, আর কিছু হাতে আসবে না। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে গ্রামের বর্ষা সম্বন্ধে শুনছি, কিন্তু বুঝলাম তারানাথ গল্প থেকে সরে যাচ্ছে। তাই আমি বললাম, আচ্ছা, সেই মাছ ধরা নিয়ে আপনার কাছে ভয়াবহ কিছু অভিজ্ঞতা আছে নাকি ঠাকুরমশাই? হ্যাঁ ঠাকুরমশাই, এমন কোনো অভিজ্ঞতা সত্যি আপনার কিছু আছে নাকি? তারানাথ এবার পাসিংশোতে আর একটা বড় সড়ো টান দিয়ে বলা শুরু করলেন। আমি সেবার বরাকর নদীর ধারে শ্মশানে ছিলাম অনেক দিন। অনেক তপস্যা করেছিলাম, তার জন্য কিছু কিছু ছোট বড় ক্ষমতার অধিকারীও হই। কিন্তু সেবার বাড়ির লোক আসে আমার খবর পেয়ে। আমার অবস্থা তখন ছন্ন ছাড়া, মুখে বড় বড় দাড়ি, চুলও বড় হয়েছে। আমায় সেই শ্মশান থেকে উদ্ধার করে গ্রামের বাড়ি নিয়ে আসে বাবা কাকা মিলে। আমারও মায়ের জন্য বেশ মন টানছিল। এই একটা বন্ধন থেকে মুক্ত হওয়ার সাধ্য আমার হয়নি। মায়ের সাথে যে নারীর টান, তা অসীম। আমি তখন ধীরে অনেকটাই সাধারণ হয়ে উঠেছি। বাড়িতে বসে সত্যি বলতে আমার খাওয়া আর গ্রামের এদিকে ওদিকে আড্ডা দেওয়া ছাড়া কোনো কাজ ছিল না। গ্রামের পুরনো বন্ধুদের সাথেও আবার ভাব হলো। ছোট থেকেই আমার গ্রামের প্রায় বন্ধু ছিল ফটিক। সে মাঝে মাঝে আসে আমার বাড়িতে, দেখা করে যায়। আমি ফিরে আসতেই সে বেজায় খুশি হয়েছে। আমি সত্যি বলতে নিজে একা থাকতে পছন্দ করতাম, তাই বারবার মন চলে যেত অচেনা পথের উদ্দেশ্যে। কিন্তু এবার বুঝলাম বাড়ি থেকে বেশ কড়া নজরবন্দি করে রাখা হচ্ছে আমায়, কারণ সবাই জানে আমি ঠিক ঘর ছেড়ে পালাবই। আর শুনছি এবার নাকি আমার বিয়ে ঠিক করারও কথা চলছে। বাড়ির বড়দের কথা, আমার নাকি বিয়ে করলে সংসারে মন বসবে। আমি সেসব কথাতে কান দিই না। এরই মধ্যে একদিন হঠাৎ করেই বাড়িতে এলেন চৌধুরী মশাই। খুব ভালোবাসতেন আমায় ছোটবেলায়। আমার বাবার বিশেষ বন্ধু ছিলেন তিনি। আমি বাড়ি ফিরেছি শুনেই হয়তো এসেছেন, অথবা অন্য কোনো কারণে। বাড়ি এসেই প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন, তারা, এবার তো শুনলাম তোর বাবা বলল তুই এখানে থেকেই কাজ করবি। আবার শুনছি পাত্রী দেখা হচ্ছে। কত ছোট দেখেছিলাম তোকে, কত বড় হয়ে গেছিস তারা। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম আমার মন যা চায় আমি তাই করব। কিন্তু এখন শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিলাম। এরই মধ্যে বলে রাখি, চৌধুরী মশাই কিন্তু এই গ্রামের সব থেকে ধনী মানুষদের মধ্যে একজন। প্রচুর জমি জমা আছে, আর আছে অনেক কটা পুকুর।
গ্রামের সমস্ত মানুষ এই চৌধুরী মশাইকে খুব স্নেহ করত আর ভালোবাসত, কারণ তিনি গরিব মানুষের কত সাহায্য করেছেন তার ঠিক নেই। আমি এবার একটু বেগতিক দেখলাম, গল্প দেখলাম অন্যদিকে চলে যাচ্ছে। তাই আমি বলে উঠলাম, আপনি ছোটবেলাতে বড় পুকুরের মাছ ধরতেন, যার গল্প আমাদের শুনিয়েছেন। এসেই চৌধুরীদের পুকুর নাকি ঠাকুরমশাই? তারানাথ মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, ঠিক ধরেছ। এই সেই পুকুর যার সাথে আমার জীবনের কত ভালো দিন জড়িয়ে আছে। কত মাছ ধরেছি সেই পুকুরে, ঘন্টার পর ঘন্টা শুধু ছিপ নিয়ে বসে থাকতাম পুকুর ধারে। গ্রামের কত আড্ডার দিন কেটেছে এই পুকুরের পাশে বাগানে। তা ছাড়ো, এবার গল্পতে আসি। তারানাথ আবার ফস করে একটা পাসেংশ ধরিয়ে নিল, আর তাতে একটা লম্বা টান দিয়ে বলল, আচ্ছা, এবার শোনো। চৌধুরী মশাই আমার আর বাবার সামনেই বললেন যে, তারা, আমার বড় পুকুর পাড়ের কথা তোর মনে আছে বাবা? হ্যাঁ, যে পুকুরে আমি মাছ চাষ করি, সেই পুকুরে এইবার মাছ চাষ করেছি। কিন্তু অনেক দিন ধরেই দেখছি মাছ ভালো মতোই হয়েছে। এবার সামনে গেলে বুঝতে পারবি, বড় বড় রুই, কাতলা, মৃগেল, কত রকমের মাছ, তার শেষ নেই। এই মাছগুলো বড়, তাই কাউকে ধরতে দেওয়া হয় না। কিন্তু এই কদিন যাবৎ দেখতে পাচ্ছি আমার পুকুরের চারপাশ জুড়ে যেন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, বুঝলি? বললে বিশ্বাস করবি না, খুবই অদ্ভুত সেই ঘটনা। হ্যাঁ, আগে মানুষ সেই পুকুরে রাস্তার ধার দিয়ে যাতায়াত করত, কিন্তু কিছুদিন ধরে রাতে সেই দিকে এখন কেউ মারায় না। গ্রামের মানুষ এই পুকুরটাকে নিয়ে ভয়ানক সব গল্প রটাচ্ছে, আর সেই পুকুরের মাছ রোজ একটা একটা করে কমে আসছে। সেই মাছ কেউ চুরি করছে কিনা সেটা বুঝে উঠতে পারছি না বাবা। তাই তারা, তুই তো এই গ্রামেই আছিস, কোনো কাজও নেই এখন, তা আমার পুকুরটা পাহারা দিতে পারবি? চোর যেন হাতে নাতে ধরা পড়ে, তার জন্য আমি নিজেই এই দায়িত্ব তোকে দিতে চাই বাবা। আমি এবার বুঝতে পারলাম কেন চৌধুরী মশাই আমার কাছে এসেছেন। তিনি জানেন আমার সাধনার কথা, আর এই সমস্ত ঘটনা সত্যি কোনো ছোট নয়। তাই তিনি আমায় দিয়ে সেই পুকুরের পাহারার বাহানায় বিপদ থেকে রক্ষার জন্য আমার কাছে ছুটে এসেছেন। আমি অনেক সময় নিজেই সামনের মনের কথা বুঝতে পারি। আমি বুঝলাম তিনি অসহায় হয়ে আমার কাছে এসেছেন, কিন্তু বাড়ির লোকের সামনে বলতে চাইছেন না, পাছে কেউ বিপদের কথা ভেবে যদি না যেতে দেয়। আমি এবার সত্যিটা ধরতে পেরেছি, অসহায় হয়ে তিনি আমার কাছে এসেছেন। আমি এবার মাথা নিচু করে একটু ভেবে বললাম, কবে থেকে যেতে হবে চৌধুরী মশাই? ঠাকুর মশাই বললেন, তুই আসবি সেটা শুনে আমি খুব খুশি হলাম রে। তারা, তুই কাল থেকেই আসতে পারিস, বুঝলি? কিন্তু পুকুরের পাশে থাকার ঘর যেটা আছে না, যাতে তুই থাকবি, সেই ঘরটা একটু গুছিয়ে রাখতে বলতাম আর কি। না, তার কোনো দরকার নেই। আমি দিনের বেলা সেখানে থাকবো, পাহারা দেব, কিন্তু রাতে আমি বাড়ি ফিরে আসব। রাতেতে বেশি কিছু হবে আমার মনে হয় না। তাহলে তো খুবই ভালো, আর রাতে তোকে আমি নিজেই থাকতে দিতাম না। ঠিক আছে বাবা, হ্যাঁ, এবার আমি উঠি তাহলে। হ্যাঁ, অনেকক্ষণ হলো, আর তুই কালই পারলে চলে আসিস বাবা, কেমন? একদম, আমি কাল চলে আসব সঠিক সময়, আপনি নিশ্চিন্তে আসুন। আমি এই কাজটা নিয়েছি বলে বাড়ির লোক তখন বেজায় খুশি। হয়তো ভাবছে ছেলের সংসারের প্রতি মন বসছে। আমি সেসব কথা উড়িয়ে দিলাম, আর তখন সবে সন্ধ্যা বলতে গেলে এগিয়ে গেলাম আড্ডার জন্য বটতলার দিকে। আসলে সেই পুকুরে যে ঘটনা ঘটছে তা গ্রামের মানুষ ছাড়া কেউই বলতে পারবে না। গ্রামের বটতলায় পৌঁছে দেখি বুড়ো জোয়ান গোল করে বসে গল্প জুড়েছে।
সেই কালে আড্ডার জায়গা মানেই ছিল গ্রামের বড় বটতলাগুলো। গ্রামের থেকে বাইরে সমস্ত গল্প হতো সেখানে। সত্যি বলতে ঘন্টার পর ঘন্টা সরল মানুষ তাদের মনের আর অভিজ্ঞতার গল্প শুনিয়ে শান্তি পেত সেখানে। কলকাতার সব বাড়িতে আলো, এত ভিড়, জনমানুষের ভিড়ে আমি আজও সেই দিনগুলো খুঁজি। যাই হোক, আমি এগিয়ে গেলাম আড্ডার দিকে। সবাই সবাইকে চেনে, তাই আমায় তারা নিজে থেকেই ডেকে নিল। আমি এবার বসে পড়ে বললাম, তা সবাই কি নিয়ে কথা হচ্ছিল শুনি? তাদের মধ্যে মানিক তা বলে উঠল, তেমন কিছু না, ওই গ্রামের ছোটখাটো আলোচনা আর কি। তো তুই বল, তোর কি খবর? আমি এবার বললাম, আচ্ছা, চৌধুরী মশাইদের পুকুরের ব্যাপারটা কি গো? কিছু কি হয়েছে সেখানে? তখন সবার মুখের দিকে চেয়ে দেখি ভয়ে কেমন সবাই চুপ হয়ে গেল। আমি তাকিয়ে তখন মানিক দাই মুখ খুলল। যখন বললি তাহলে শোন, আমার না এই গ্রামের সবার বিশ্বাস যে এই বড় পুকুরে কোনো অপদেবতার নজর পড়েছে। এত সঠিকভাবে বলছো, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? সবার মধ্যে যে একটু বড় সমীর চাচা বসেছিলেন গলায় গামছা আর খাটো করে লুঙ্গি পরে। তিনি বললেন, তাহলে শোন, বেশি দিন হবে না, এই মাসখানে আগেকার ঘটনা। তখন তালের সময় পড়েছে। তোরা তো জানিস পুকুর পাড়ে কত তাল গাছ। আমি সেবার ভোর ভোর তাল কুড়োবার নেশাতে গেছিলাম, কিন্তু পুকুর পাড়ে গিয়ে আমি কিছু একটা বাজে টের পেয়েছিলাম সেদিন। কত তাল কুড়িয়েছি সেই পুকুর পাড়ে দিয়ে, কিন্তু সেই দিনকার মতো কোনো দিন হয়নি। ঢুকেই আমি যেন খুব একটা বাজে গন্ধ পেলাম নাকের ভিতর। কেমন জানি একটা ওই মাছ পচা গন্ধ। আমি ভাবগতিক ভালো না বুঝে তাড়াতাড়ি বেরিয়ে আসতে যাব, তখন দেখি পেছন থেকে কে জানি আমারে ডাকে। আয় আয়, কিরে তাল কুড়বি না? আয় আয়। বললে বিশ্বাস করবি না রে, সেই গলার শব্দ যা শুনেছিলাম আমি, তার রেশ আমার কানে এখনো লেগে আছে রে। এমন গলার আওয়াজ কোনো মানুষ বা প্রাণীর হতেই পারে না। আমি সেদিন খালি পালিয়ে বাঁচি। যদি সেদিন আমি আগে ভাগে বেরিয়ে না আসতাম, কি যে হতো তা ঈশ্বর ছাড়া জানেন না কেউই। আমি বললাম, ভারী ভয়ানক ব্যাপার যে। এরই মধ্যে সামনে বসা কম বয়সী একটি ছেলে বলল, আমিও সেখান দিয়ে আসার সময় এইরকমই কিছু টের পেয়েছিলাম। আমি বললাম, কি? তাতে ছেলেটি বলে, গাঁয়ের সেই পুকুরের পার বরাবর ওই রাস্তা দিয়ে কত মানুষ এর আগে যাতায়াত করেছে, কিন্তু এখন সন্ধ্যা হওয়ার পরে সেই রাস্তা কেউ মানায় না। আমি সেবার বাড়ির দিকে ফিরছি। গ্রামের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল, বেশ রাত হয়েছিল, তাই আমি পুকুর পাড়ের তাল আর শালবনের মধ্য দিয়ে যাব বলে ঠিক করলাম। আর সেইখান দিয়ে আমার বাড়ি কাছে পড়ে। আমি সেদিন সাইকেল চালিয়ে যাচ্ছি পুকুর পাড়ে। ঘাটে কাকে যেন বসে থাকতে দেখলাম, দূর দিয়ে নজরে পড়েছিল। কাছে এসে আমার পায়ের নিচের মাটি যেন সরে যাওয়ার জোগাড়। এক কঙ্কালসার কালো দেহ যেন পুকুরের দিকে তাকিয়ে আছে। তার আকার কিন্তু বেশ বড়, সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি লম্বা। আমার হাত পা ঠান্ডা হয়ে আসলো, মনে হচ্ছিল সাইকেল নিয়ে পড়ে যাব, কিন্তু শরীরের যত শক্তি ছিল তাই দিয়ে আমি এগিয়ে গেলাম। হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে অজ্ঞান হয়ে যেত। আমি যখন তার পাশ কাটিয়ে চলে আসার সময় যেন এক খিলখিলিয়ে হাসির শব্দ শুনতে পেলাম। সে হাসি ভীষণ ভয়ানক, গা শিরশির করে ওঠে শুনলে। আর সেই রাতে বাড়ি এসে আমার খুব জ্বর এলো। আজও মনে রেখেছে সেই কথা। আরও কত ঘটনা ঘটছে সেই পুকুরকে ঘিরে এই মাসখানেকের মধ্যে,
আমি এবার সেই আড্ডার সবাইকে বিদায় দিয়ে উঠে দাঁড়ালাম, কারণ আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। কিশোরী একটু সেই সময় ফোড়ন কেটে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি বুঝে গেলেন আমাদের একটু বলুন। তারানাথ এখন কিন্তু কিশোরীর মশকরায় কিছু মনে করে না। সে বলল, এত গল্প শোনো তো আমার কাছে হে কিশোরী, এইটুকু ব্যাপার ধরতে পারলে না? তা থাক না ঠাকুরমশাই, আপনি বলুন, আপনার বলাতেই তো আমরা শুনতে চাই। তারানাথ বলে চললেন, আমি বুঝলাম যে সেই পুকুরে কিছু একটা বাস্তুদোষ হয়েছে, তাই সেইখানে আশ্রয় নিয়েছে এক ভয়ানক অপদেবতা। আর সেই অপদেবতার ভয়েই গ্রামের মানুষ এত বিচলিত। আমি এবার সেই রাতে ফিরে এক ঘুম দিলাম। সকালে উঠেই আমি মুখ হাত পা ধুয়ে হালকা কিছু খেয়ে নিলাম। এবার প্রথমে এগিয়ে গেলাম আমার গ্রামের বন্ধু ফটিকের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে তাকে তুলে বললাম, চল তো চৌধুরী মশাইয়ের বাগানের পুকুরের দিকে, আর চৌধুরী মশাইয়ের সাথেও দেখা করার আছে। সেও বাড়িতে বসেছিল, তাই বেরিয়ে পড়ল আমার সাথেই। আমরা দুই বন্ধু এই কথা ওই কথা বলতে বলতে পৌঁছে গেলাম চৌধুরীদের বাড়ির সামনে। আগেই বলে রাখি, চৌধুরী মশাইয়ের বাড়ির থেকেই শুরু হয়ে যায় তাদের বাগানের ও পুকুরের সারি। বাড়িতে প্রবেশ করেই চাকরকে বললাম, চৌধুরী কাকাকে খবর দাও দেখি। কিছুক্ষণের মধ্যে চৌধুরী মশাই নেমে এলেন উপরের ঘর থেকে। এসেই তিনি প্রথমে বললেন, তারানাথ, তারানাথ, তুই এসেছিস, ভালো করেছিস বাবা। কাল বাড়িতে আমি সবটা খুলে বলতে পারিনি। আমি এবার বললাম, আর বলতে হবে না, আমি সবই শুনেছি। আমি নিজেই ব্যাপারটা দেখব। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করব। চৌধুরী মশাই আমার কথা শুনে বেশ খুশি হলেন। আমি বললাম, আমার সাথে আমার এই বন্ধু ফটিক থাকলে কোনো অসুবিধা নেই তো আপনার? চৌধুরী মশাই বললেন, একদমই না, তুই একা যাবি, তাই নিয়ে বরং আমার চিন্তা হচ্ছিল। আর ওই পুকুরে যখন পাহারায় আছি, আমরা দুই বন্ধু ছিপ ফেলে বসতে পারি? চৌধুরী মশাই হেসে বললেন, ছোট থেকে কত তো মাছ চুরি করে নিয়ে গেছিস, তখন কিছু বলিনি, তা আজ কি করে বলি বলতো? হ্যাঁ, আর মাছ তো পুকুর দিয়ে একা একা উবে যাচ্ছে, তোরা ধরলে কমবে না। যা তো বাবা, তোরা আমাকে বিপদ থেকে উদ্ধার কর। হ্যাঁ, বুড়ো বয়সে এইসব কি যে ঝক্কি ঝামেলা ও হলো, আর ভাল লাগে না বাবা। এবার আমি বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ঠিক কিছু না কিছু একটা পথ খুঁজে বার করবই। আমরা চৌধুরী মশাইয়ের বাড়ি থেকে বের হয়ে এলাম। ফটিককে বললাম, দুটো ভালো ছিপ জোগাড় করে নিয়ে আয়, আমি বরং মাছ খাওয়ার চার নিয়ে আসি। সব নিয়ে আমার বাড়ি আয়, তারপর একসাথে বসবো পাহারায়। ফটিকও আমার কথা মতো চলে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই আমি মাছের চার তৈরি করে ফেললাম। এরই মধ্যে দেখি ফটিক হাজির। এবার দুই বন্ধু মিলে বেরোলাম সোজা চৌধুরী মশাইয়ের পুকুরের দিকে। চৌধুরীদের বাগান পেরিয়ে ঘাটের কাছে পৌঁছলাম আমরা দুজনই। কিন্তু ঘাটে এসে দেখি, এ কি কাণ্ড! শান বাঁধানো ঘাটে একটি মাছের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে। এমনভাবে ছিলে খাওয়া হয়েছে মাছটিকে, যেন কোনো বড় ধরনের বিড়াল এই কাজটা করেছে। ভয়টা আমার ধাতে ছিল না, কিন্তু ফটিক এই কাণ্ড দেখে বলল, এ তো শুভ সংকেত নে তারা। আমি তাকে বোঝানোর জন্য বললাম, এ হয়তো কোনো বন বিড়ালের কাজ, কিন্তু আমি নিজে জানি বন বিড়াল কোনোদিন পুকুরে নেমে মাছ শিকার করতে যাবে না। আমার কথা শুনে তাও ফটিক একটু শান্ত হলো। আমি এবার মনে মনে দুজনের শরীর গাত্রবন্ধন মন্ত্র দিয়ে বেঁধে দিলাম। আমি এইটুকু জানি, ছোট হোক বা বড়, আমার মন্ত্রের জেরে যে কোনো অপদেবতার আমাদের ছোঁয়ার সাহস অবধি হবে না। কাছে আসা তো দূরের কথা। আমরা দুই বন্ধু ছিপ ফেলে বসলাম পুকুরে। পুকুর কিন্তু বেশ বড়।
পুকুর পাড় দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে তাল গাছ, আর একটু অংশে জঙ্গল, আর তারপরেই পরে গ্রামের বড় রাস্তা। এই ছিপ দিয়ে মাছ ধরতে বসে কত ছোটবেলার কথা মনে পড়ে গেল। এক সময় কত কত মাছ ধরেছি। বৃষ্টি হলেই বেরিয়ে পড়তাম জাল নিয়ে। মাছ ধরাটা একটা নেশার মতো, কিন্তু মাছ ধরে খাবো তেমনটা কিন্তু নয়। কিন্তু ধরার যে আনন্দ সেটা অপরিসীম। আমার বাল্যকালে মাছ ধরার কথা বলতে শুরু করলে রাত হয়ে যাবে। তাই যাই হোক, আমি জানি একটা পুকুরে মাছ থাকলে তারা ঘাই মেরে উঠবেই জলে। ছোট হলেও শব্দ কিন্তু হবেই। কিন্তু আমি লক্ষ্য করলাম যে মাছের কোনো দেখা সাক্ষাৎ তো ছাড়, কোনো শব্দ কোনো দিকে হচ্ছে না। চারিদিক যেন নিস্তব্ধ, কেউ কোথাও নেই। আমি এবার কেমন জানি বিপদের সংকেত পাচ্ছিলাম মনে মনে। কেন জানি না এই ক্ষমতা আমি মধুসুন্দরী দেবীর কৃপায় পেয়েছি। আগাম বিপদের ঘণ্টা আমি আগে থেকেই বুঝতে পারি। আমরা এই কথা ওই কথা বলে চলেছি, আমি বুঝতে দিইনি কোনো বিপদের কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার, বেলা গড়িয়ে এসেছে প্রায় মাঝ দুপুর, কিন্তু ছিপে কোনো মাছ নেই। আর মাছের চার খেয়ে যাবার কোনো ইচ্ছাও যেন নেই। সব মাছগুলো যেন একসাথে উপোস করেছে। কিন্তু আমরা তো তখন একটু বিরক্ত হয়েছি। জোলায় মায়ের দেওয়া ভাত ছিল আর তরকারি, দুজন বন্ধু তাই দিয়ে দুপুরের খাওয়া সারলাম। আমরা আবার মন দিলাম মাছ ধরতে। জানো তো কিশোরী, মাছ ধরা একটা খুব বড় মনোসংযোগের ব্যাপার। চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এবার যেন আমি টের পাচ্ছি আমরা শুধু যে মাছ ধরছি তা নয়, আরও কেউ যেন আমাদের উপর নজর রাখছে। এরই মধ্যে গাছের ডাল ভাঙা শব্দ পেলাম কাছ দিয়েই। আরও বুঝলাম সে চাইছে না যে আমরা এখানে এসে যেন মাছ ধরি। আমাদের উপস্থিতি তার মোটেই ভালো লাগছে না। আমি এত কিছু বুঝতে পারছি কারণ আমার ক্ষমতা ছিল, কিন্তু ফটিক সে কিছু টের পায়নি এতক্ষণ। কিন্তু সেও যেন এবার কিছু বুঝতে পেরেছে। মনে মনে সেও বুঝতে পেরেছে, আর সে জানে এই পুকুরের ভয়ানক সব ঘটনাগুলি। তার ভয় পাওয়াটা স্বাভাবিক। আমি এবার তাকে আশ্বস্ত করে বসতে বললাম, আর বললাম, কোনো ভয় নেই, আমি তোর সাথেই আছি। সে কিছুক্ষণ শান্ত হয়ে বসল। আমি বুঝলাম আমার উপর কোনো অপদেবতার শক্তি কাজ না করলেও ফটিককে সে গাত্রবন্ধন থাকা সত্ত্বেও মনের দিক থেকে দুর্বল করে দিচ্ছে। এবার ফটিক নিজেই বলল, আমার শরীর ভালো ঠেকছে না, গা গুলিয়ে উঠছে যে তারা। এই স্থানে সত্যি কোনো অপদেবতার বাস। চল তারা, এবার ওঠ। আমি এবার তাকে বললাম, আমি চৌধুরী মশাইকে কথা দিয়েছি, আমি তাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করবই। একটা কাজ কর ফটিক, তুই বাগান পেরিয়ে বড় রাস্তা ধরে বাড়ির দিকে যা, বিশ্রাম নে, দেখ শরীর ঠিক হয়ে যাবে। ফটিকের সত্যি শরীর খারাপ লাগছিল, তাই সে না করতে পারলে না। আমি তাকে বাগান পেরিয়ে বড় রাস্তা অব্দি এগিয়ে দিয়ে এলাম। ফিরে এসে আমি পুকুর ধারে বসলাম আর চারিদিকে ভালো করে নজর দিয়ে দেখে নিলাম। কোনো শব্দ নেই, কোনো পুকুরে জলের শব্দ নেই, একটা পাখি অবধি ডাকছে না। চারিদিক সব যেন নিস্তব্ধ, কোনো যেন এক মৃত্যুপুরী। তার মধ্যে কেন জানি না আমি একা থাকায় নাকে এক অদ্ভুত পচা পচা মাছের গন্ধ পেলাম। সেই বিচ্ছিরি দুর্গন্ধ চারিদিকের বাতাস যেন বিষিয়ে তুলেছে। আমি এবার যেন হঠাৎ দেখলাম জলে আমার ছিপের ফাতনাটা নড়ে উঠল। তার মানে মাছ চার খেয়েছে। উপযুক্ত সময় যখন আমি যেই উপরে হয়তো বড়শি টেনে মাছ তুলব, এ কি, তাতে মাছ কই? আমি গায়ের ছেলে, বেশ জানি কখন মাছ চার খেয়েছে আর কখন তাকে তুলতে হবে। আমার হাতে মাছ পালাবে? হতে পারে না। আমি আবার চার বানিয়ে ছিপ ফেলে দিলাম। কিছুক্ষণ পর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি। আবার তৃতীয়বারের বার একই ঘটনা ঘটছে দেখে
আমি বুঝলাম মাছ উঠবে না। অপদেবতার খাদ্য মাছ, সে চাইবে না তার খাদ্য কেউ নিয়ে যাক। তাই সে মাছের চার খাবার পর হয়তো বড়শিতে তোলার আগেই মাছ ছাড়িয়ে নিচ্ছে। আমি এবার খেয়াল করলাম অনেক সময় পেরিয়ে গেল, এখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। একটু পরে ঝুপ করে রাত নেমে আসবে। আমি নিজেই অন্ধকারের মধ্যে একটু জঙ্গলের ভিতরে গিয়ে চারিদিক দেখলাম আর মনস্থির করলাম এবারে বাড়ি ফিরব। তাই ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছি। পায়ের নিচে শুকনো পাতার মধ্যে শব্দ হচ্ছে। অন্ধকারে পথে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু আমি এবার হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে যেন একটা লম্বা ছায়া মূর্তি, কঙ্কাল সারদার চেহারা, দাঁতগুলো সাদা সাদা বেরিয়ে আসছে। সেই শরীর এতই গাঢ়, অন্ধকারে যেন মনে হচ্ছে সে মৃত্যুপুরের এক বড় অপশক্তি যে আমার দিকে এগিয়ে আসছে। আর সে কিন্তু আমার পিছু নিয়েছে অন্ধকারের মধ্যে। সে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। আমি জানি আমার গাত্রবন্ধন মন্ত্রের জেরে সে কাছে আসতে পারছে না, কিন্তু সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ তুই শেষ, আজ তোর শেষ দিন। আমার খাবারের দিকে হাত দেওয়া, এই পুকুর শুধু আমার আমার। আর তোমরা হয়তো জানো গ্রামের রাত নামলেই সবাই যে যার মতো বাড়ি ঢুকে যায়। খুব দরকার না হলে কেউ বেরোয় না। বেরোবেই বা কি করে? তখন তো গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না, তাই চারিদিকে অন্ধকার। আমি ভয় না পেয়ে এগিয়ে যেতে লাগলাম, কারণ বাড়ি আমার খানিকটা দূর সেইখান দিয়ে। আমি একটা জিনিস জানতাম যে এই অপদেবতারা আগুনে ভয় পায়। পকেটে ছিল বিড়ি। চলতে চলতে আমি আগুন জ্বালিয়ে নিলাম আর বিড়ি খেতে খেতে রাস্তায় হাঁটলাম। আমি এবার দেখলাম সেই অপদেবতা যেন আমার থেকে যতটা দূরত্বে ছিল তার থেকে যেন আরো দূরে চলে গেছে। আমি এবার গ্রামের বড় রাস্তা ধরলাম। আস্তে আস্তে খেয়াল করলাম যে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। সে আর আমার পিছু নিচ্ছে না। আমি রাস্তায় আস্তে আস্তে ফটিককে মনে মনে ধন্যবাদ দিলাম, কারণ মাছ ধরার সময় সে কয়েকটা বিড়ি আমায় দিয়েছিল। এই বিড়ি সেটারই একটা। এই আগুন দেখেই অপদেবতা আরো দূরে চলে গেল, না হলে ফাঁকা রাস্তায় আমায় হয়তো শেষ করে ফেলতে পারত সে। মাঝে মাঝে নিজের অদৃষ্টকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে সত্যি। কতবার যে কত বিপদের হাত থেকে সে উদ্ধার করেছে তা বলে বোঝাতে পারবো না। আমি বাড়ি ফিরলাম, হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে একটু খাবার খেয়ে নিলাম। রাত হয়েছে যখন, বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে যেন একটু শান্তি পেলাম। সত্যি সারা দিনের ধকলের থেকে রাস্তায় যে অপশক্তির হাত থেকে বেঁচে আসতে পেরেছি তার ক্লান্তি অনেক বেশি। বাইরে তখন মৃদুমন্দ বাতাস বইছে, আর আমার কাছে এখন সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আমি এই তপস্যা জীবনের সময় মাতু পাগলির কাছে যে গল্প শুনেছিলাম সেই গল্প এখন সত্যি হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মাতু পাগলি বলেছিল যে যত পুকুর ছোট জলাশয় আছে, যদি তাতে প্রচুর মাছ থাকে, যদি সেই জলাশয় হয় নির্জন স্থানে, তাহলে সেইখানে আশ্রয় নেয় মৎস্য রাক্ষস, বা সোজা ভাষায় যাকে তোমরা মিছভূত বলো, সেই অপদেবতাই আশ্রয় নিয়েছে সেই স্থানে। আর এতদিন ধরে তার খাদ্যের অভাব হয়নি পুকুরে, তাই সে আস্তানা গেড়েছে। দিন রাত যখন ইচ্ছে নিজের মনের মতো মাছ পুকুর দিয়ে সে তোলে আর খায়। এমনি কারোর ক্ষতি সে করে না, কিন্তু যদি সে বুঝতে পারে যে তার মাছে কেউ হাত দিয়েছে, সে তবে তার ক্ষতি করে। বেজায় ভয়ানক কিন্তু শান্ত স্বভাবের এই অপদেবতারা। তাদের আশ্রয়ের জলাশয়ের মাছ সমস্ত তার খাওয়া হয়ে গেলে সে সেই জলাশয় ত্যাগ করবে আর আশ্রয় নেবে নতুন কোনো এক মাছ ভর্তি জলাশয়ে।
এই অপদেবতার নিধন সম্ভব, কিন্তু তার ব্যাপারে মাতু পাগলি এমন কিছু বলেছিলেন যা আমার মনে পড়ছিল না। এত কিছু ভেবে আমি এবার গভীর ঘুমে তলিয়ে গেলাম। এই বলে তারানাথ একটু শান্ত হলেন, আর হাতে বাস্ক থেকে আর একটা পাসিংশ ধরিয়ে নিয়ে বড় করে একটু ধোঁয়া ছাড়লেন। কিশোরী এর মধ্যে দেখি গল্পের চরম পর্যায়ে এসে উত্তেজিত হয়ে উঠেছে। সে বলল, তাহলে ঠাকুরমশাই আপনি কিভাবে সেই জলাশয়কে উদ্ধার করলেন? আদেও কি আপনি সেই অপদেবতার মোকাবেলা করতে পারলেন? বলুন না ঠাকুরমশাই। তারানাথ এবার মৃদু হেসে আর একটা ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ছেড়ে দিয়ে বললে, এই কিশোরী, ধৈর্য বলেও কিছু আছে তো? একটু ধৈর্য ধরে বসো দেখি, আমি সব বলছি। আমি জানি এটা তারানাথের এক স্বভাব। সে গল্পের চরম পর্যায়ে এসে একটু রহস্য পাকায়, তারপর ধীরে ধীরে নিজেই সেই রহস্যময় জট নিজেই খোলে। তারানাথের মতো এমন গল্প কেউ বলতে পারবে না। এটা তারানাথের নিজস্ব এক প্রতিভা। প্রতিবার যা দিয়ে সে আমাদের মন্ত্রমুগ্ধ করে তোলে। এইসবের জন্য তারানাথকে আমরা এত ভালোবাসি। এবার তারানাথ মুখ খুললেন। আচ্ছা শোনো, তারপর আমি তো গভীর ঘুমে আচ্ছন্ন। তখন মাঝরাতে আমি স্বপ্ন দেখি যে মধুসুন্দরী দেবী আমাকে বলছেন, তারানাথ, তোর বিপদ আসলে আমি আসবো বলেছিলাম, আমি এসেছি তারানাথ। আমি এবার সত্যি স্বপ্নে মধুসুন্দরী দেবীর রূপে মুগ্ধ। এমন স্বর্গীয় রূপ আমি বহুবার দেখেছি। তিনি এবার বললেন, তুই ঠিকই ধরেছিস, সেই অপদেবতা এক মৎস্য রাক্ষস, আর তার থেকে যদি সেই স্থানকে উদ্ধার করতে চাস, তাহলে আমি যা যা বলবো তা মন দিয়ে শোন। আমার বলা পথ তোকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। কাল হলো অমাবস্যার রাত, তাই তুই সেই জলাশয়ের পাশে যজ্ঞ করতে বসবি। তোকে যেই বিষয়গুলো আমি বলছি তুই মাথায় রাখিস। বড় ধরনের 7টা মাছ জোগাড় করবি। যজ্ঞক্ষেত্রকে ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবি। বেল কাঠের সঙ্গে 108টা বেল পাতা, ঘি, আর সব থেকে দরকারি জিনিস হলো বিশুদ্ধ মাছের রক্ত। সেই রক্ত দিয়ে সেই অপদেবতাকে আহ্বান করতে হবে। আর ওই যজ্ঞক্ষেত্রে তোর চারিপাশে ওই 7টা মাছ তুই সাজিয়ে রাখবি। এই হলো তার প্রসাদ। আর সে এই প্রসাদ ভক্ষণ করা মানে সে নিজেই সন্তুষ্ট হয়ে ওই জলাশয় ছেড়ে চলে যাবে। কিন্তু মনে রাখিস, যদি যজ্ঞ করার সময় কোনো ভুল হয় বা মন্ত্র বলায় ভুল হয়, তবে সেই রাক্ষস বিলম্ব করবে না সাধকের প্রাণ নিতে। এই শেষ কথাটা কিন্তু ভুলিস না তারানাথ। আমি মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মাথা নত করতেই সে চলে গেল। আমি সকালে নিজে ঘুম থেকে উঠে দেখি আমার মাথার কাছে একটি জুঁই ফুল পড়ে আছে। আমি বুঝলাম সত্যিই রাতে তিনি স্বপ্নে আমায় দেখা দিয়েছিলেন, আর সত্যিই তিনি বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় বলে দিয়েছেন আমায়। আমি এবার উঠে প্রথমে চলে এলাম চৌধুরী মশাইয়ের বাড়ি। তাকে বেশি কিছু বললাম না, শুধু বলে দিলাম আমার কি কি চাই। আর তাকে এও জানিয়ে দিলাম যে তিনি যত তাড়াতাড়ি পারবেন সমস্ত জিনিস জোগাড় করে পুকুর পাড়ে যেন পাঠানোর ব্যবস্থা করেন। আমি আজ গ্রামের কালী মন্দিরে পুজো দিয়ে দিলাম, আর মাকে মন খুলে বললাম মনের কথা। তারপর জয় মা বলে বেরিয়ে পড়লাম। তখনও দেরি ছিল, কারণ দেবীর কথা মতো যজ্ঞে বসার সময় হলো সন্ধ্যায়। তাই মনে মনে নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলাম। এবার সত্যি সত্যি বিকাল হয়ে যেতে আলো থাকতে থাকতে সেই স্থানে পৌঁছে গেলাম। আমি মোটামুটি যতটা জানি এক বড় কুণ্ডলি কাটলাম। তারপর চারিপাশে চতুর্বলয় অঙ্কন করে গঙ্গা জল ছড়িয়ে দিলাম। আলপনা দিয়ে 7টি মাছকে চারিপাশে শিক দিয়ে পুঁতে দাঁড় করিয়ে রাখলাম, আর যজ্ঞবেদী তৈরি করলাম। আর জিনিসপত্র দিতে আসা চৌধুরী মশাইয়ের লোকটিকে সেখান থেকে চলে যেতে বললাম।
কেন জানি না সেই সময় চারিদিক থেকে শত শত কালো মেঘ এসে জড়ো হলো আকাশে। এমন মনে হতে লাগলো যখন তখন বৃষ্টি আসতে পারে ঝমঝমিয়ে। আমি অন্ধকার বাড়ার সাথে সাথেই যজ্ঞে বসলাম। যজ্ঞ কাঠে আগুন ধরিয়ে দিতেই চারিদিক থেকে যেন এক অদ্ভুত খিলখিলিয়ে হাসি ভেসে এলো। আমি নিজেই নিজের গাত্রবন্ধন করে নিলাম। এবার মন্ত্রোচ্চারণ শুরু করে দিলাম। একটা একটা করে কাঠ দিচ্ছি, আর তাতে আহুতি দিচ্ছি একটা করে বেলপাতা। আগেই বলে রাখি যে এই যজ্ঞ কিন্তু করার উদ্দেশ্য হলো সেই অপদেবতাকে তুষ্ট করা, আর সেই অপদেবতাকে তুষ্ট করতে পারলে সে সেখান দিয়ে চলে যাবে। তাই সে রাক্ষস কিন্তু তোমায় যজ্ঞে আক্রমণ করার মতো কিছু করবে না, কিন্তু সেই অপদেবতা চেষ্টা করবে সেই যজ্ঞ ভঙ্গ করতে। আমি চোখ বুঝে মন্ত্র পড়ে চলেছি আর আহুতি দিয়ে চলেছি। আবার কোথা থেকে যেন সেই অদ্ভুত পচা গন্ধ নাকে আসছে আমার বেশিরভাগ বেলপাতা যখন আহুতি দেওয়া শেষ, তখন চারিপাশে যেন এক হাওয়ার উদ্ভব হলো। চারিদিকে এক ঝড় ওঠার অবস্থা। হঠাৎ করে আবহাওয়ার এই পরিবর্তন অস্বাভাবিক। এত ঝোড়ো হাওয়া চারিপাশে, গাছের শব্দ, কাঠ ভেঙে পড়ার শব্দ, সাথে যোগ হলো অদ্ভুত এক অপার্থিব হাসি। আমি জানি এই হাসি সেই রাক্ষসের। সে আমাকে এই যজ্ঞ শেষ করতে দিতে চায় না, তাই বাধা তৈরি করছে। এরই মধ্যে আমার চারপাশে যেন এক অদ্ভুত কিছুকে চলাফেরা করতে শুনলাম। সে খালি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর কেবল খিলখিলিয়ে হাসছে। আকাশ বাতাস যেন সেই হাসির শব্দতে কেঁপে উঠছে। যে এক কি অদ্ভুত পরিস্থিতি বলে বোঝাতে পারবো না। অন্য কোনো সাধারণ মানুষ হলে সে ভয়েই মারা পড়ত। আমি মনে মনে শুধু মন্ত্র জপ চালিয়ে যাচ্ছি। সেটা থামাইনি, সেটাই আসল ভরসা। আমি জানি যে রাক্ষস আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সে একটু ভুল হলেই আমায় শেষ করে ফেলতে বেশি সময় নেবে না। তাই ভয় না পেয়ে জপ চালিয়ে গেলাম। শেষ 108টা বেলপাতা যজ্ঞে আহুতি দেওয়ার পর চারিদিকে যেন তাণ্ডব আরো বেড়ে গেল। আমি বুঝলাম সময় উপস্থিত। তাই আমি চোখ বন্ধ রেখেই হাওয়াতে সেই রাক্ষসের উদ্দেশ্যে বললাম, তোর জন্য যে খাবার দিয়েছি খাবি না তুই? এই খাবার খেয়ে তুই এই যজ্ঞকে সাফল্যমণ্ডিত কর। আমি এবার চারিপাশে শুনতে পেলাম পাশে মাছগুলোকে কে যেন খুবলে খুবলে খাচ্ছে। মাছ খাওয়া আর আঁশের গন্ধতে চারিদিক ম ম করছে। এরই মধ্যে সেই রাক্ষস বলে উঠল, তোর যোগ্যতে আমি তুষ্ট হয়েছি। বল, তোর কি চাই? অদ্ভুত এক ভয়ানক গলায় এই কথা ভেসে এলো। আমি সেই রকম চোখ বন্ধ করে বললাম, তোর এই স্থানে আর থাকা চলবে না। এক্ষুনি তুই এই স্থান ত্যাগ করবি। আমি কথাটা বলার পর সেই ফ্যাস ফ্যাসে আর কনকনে ভয়ানক গলা বলে উঠল, তুই যখন আমায় তুষ্ট করেছিস, আমি নিশ্চয়ই এই স্থান থেকে চলে যাব। কোনোদিন এই গ্রামের দিকে চোখ তুলে তাকাবি না। এদিকে কোনোদিন যেন আসার কথা ভাবতেও যাবি না। ঠিক আছে। আমি এবার যজ্ঞের আগুনে যে মাছের রক্ত ছিল তা ঢেলে দিলাম। আর যখনই আমি তা করলাম, চারিদিকে খিলখিলিয়ে হেসে সেই রাক্ষস সেই স্থান ত্যাগ করল। আমার যজ্ঞ শেষ করে চোখ খুলতেই দেখলাম চারিপাশে মাছগুলোর ছিন্ন বিচ্ছিন্ন দেহ আর রক্ত চারিপাশে পড়ে আছে, যার অর্থ একটাই, সেই রাক্ষস সেই প্রসাদ গ্রহণ করেছে আর তুষ্ট হয়ে সেই স্থান ত্যাগ করেছে। আর সাথে সাথেই আকাশে অঝোর ধারায় বৃষ্টি নিয়ে এলো। আমি হাত বাড়িয়ে মা আর মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম করলাম, আর তখন সেই স্থান ত্যাগ করলাম। আর বাড়ি যাওয়ার সময় চৌধুরী মশাইয়ের বাড়ি গিয়ে বলে এলাম, আপনি এবার নিশ্চিন্তে নিজের পুকুরে মাছ চাষ করুন। আর কোনো বাধা নেই, আর সেই স্থানে কোনো বিপদ নেই। চৌধুরী মশাই আমায় বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আহা, তারানাথ,
বুড়োটার জন্য তুই অনেক কিছু করেছিস বাবা। হ্যাঁ, বুড়ো বয়সেই বিপদ থেকে উদ্ধার করেছিস। ভালো থাক, সুখী হ বাবা, সুখী হ। আমি বললাম, কিছু দিয়ে আমায় ছোট করো না, তার বদলে গ্রামের মায়ের মন্দিরে একদিন পুজো দাও, আর তাতে গরিব মানুষগুলোর জন্য এক মুঠো প্রসাদ গ্রহণের ব্যবস্থা করো, তাতে মা খুশি হবেন। তিনি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি তারানাথ, তুই আমাদের সকলকে ভুল প্রমাণ করে দিলি। সাধক হয়েও জীবন কাটিয়ে দেওয়া যায়। যায়, ধন্য তোর সাধনা, ধন্য তুই নিজেই ধন্য। আমি এই ঘটনার পর বেশি দিন থাকিনি, আবার পালিয়ে গিয়েছিলাম অচেনা পথ ধরে, নতুন গুরু আর ভগবানের দেখানো পথে চলতে। আমায় কোনো কিছুই বাড়িতে বন্দি করতে পারেনি। চিরকালই আমি খোলা আকাশে বিচরণ করেছি। তারানাথ গল্প শেষ করে মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। আমি আর কিশোরী এত সুন্দর এক অভিজ্ঞতার কাহিনী শুনে অবাক আর মন্ত্রমুগ্ধ। এবার কিশোরী আমায় বলল, চলো ভাইয়া, রাত হয়ে এলো যে, বাড়ি ফিরতে হবে তো, না হলে তোমার গিন্নি, ও বাবা, তোমার কপালে শনি নাচাবেন। চলো চলো, বড্ড দেরি হয়ে গেছে। আমি আর কিশোরী দুজনে তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।